স্টার্ট। নমস্কার, ইগনু অনলাইন ক্লাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল থিওরি অ্যান্ড ইটস কনটেক্সট। সোশ্যাল থিওরি অ্যান্ড ইটস কনটেক্সট, আজকে যে টপিকটা আমরা আলোচনা করব, বেসিক্যালি টপিক থেকে তোমরা বুঝতেই পারছো যে আজকে টপিকের বিষয়বস্তু হচ্ছে সোশিওলজিক্যাল থিওরি। এবং আজকের টপিক সাধারণত তোমার যে সোশিওলজিক্যাল থিওরির প্রেক্ষাপট, সেটাকে আমরা দেখব এমএসও 1 অর্থাৎ সোশিওলজিক্যাল থিওরিজ অ্যান্ড কনসেপ্ট এর প্রথম যে ইউনিটটা, সেটাকে আজকে আমরা আলোচনার মধ্যে দিয়ে বিশ্লেষণ করব। কারণ যে কোনো তত্ত্ব, যে কোনো প্রেক্ষাপটে আমাদের কাছে কিন্তু থিওরিটা সবসময় জানতে হবে, কারণ সমাজতত্ত্বের আলোচনার বৃহত্তর প্রেক্ষাপট জুড়ে রয়েছে থিওরিটিক্যাল ওরিয়েন্টেশনস। যে কোনো সামাজিক সমস্যা, সামাজিক প্রেক্ষাপট, সামাজিক ঘটনা, এগুলোকে গভীরভাবে জানার ক্ষেত্রে তত্ত্ব কিন্তু আমাদেরকে একটা ব্যাকবোন হিসাবে কাজ করে। তাই আমরা সোশিওলজিক্যাল যে থিওরি, এই থিওরি সম্বন্ধে কতগুলো বিষয় ইনিশিয়ালি জেনে নেব, কারণ আমাদেরকে জানতে হবে কিভাবে সোশিওলজিক্যাল থিওরি আমাদেরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করে এবং এই সোশিওলজিক্যাল থিওরির কি কি পারসেপশন রয়েছে। সুতরাং সোশিওলজিক্যাল থিওরির প্রেক্ষাপটকে আমরা একটা ইন্টারনাল অ্যাসপেক্ট এবং এক্সটার্নাল অ্যাসপেক্ট, এই দুটো প্রেক্ষাপটে দেখব। কিরকম? ইন্টারনাল অ্যাসপেক্ট মানে সাধারণত আমরা শুনেছি ইন্ডাকটিভ ডিডাকটিভ ওরিয়েন্টেশনস, অর্থাৎ তাত্ত্বিক যখন নিজস্ব পটভূমি অর্থাৎ নিজস্ব মানসিক প্রেক্ষাপট থেকে বিষয়গুলোকে নার্চার করবে। কারণ যে কোনো তত্ত্ব তার যে প্যারামিটার, তার যে প্রেক্ষাপট, সেটা কিন্তু একটা সাবজেক্টিভ ওরিয়েন্টেশন কাজ করে এবং একটা অবজেক্টিভ ওরিয়েন্টেশন কাজ করে। তাহলে যখন কোনো রিসার্চার কোনো বিষয়কে নিয়ে আলোচনা করছে, তখন সেই বিষয়ে যে সাবজেক্টিভ প্রেক্ষাপট থাকে, অর্থাৎ সাবজেক্ট কিভাবে বিষয়টাকে দেখছে, কিভাবে সেটাকে নার্চার করছে, তার যে পারসেপশন, তার ভিউ পয়েন্টস, তার মানসিকতা, এইগুলোকে আমরা কোথায় রাখবো? এগুলোকে আমরা রাখবো সাধারণত ইন্টারনাল প্রেক্ষাপটে। এবং কোনগুলোকে আমরা রাখবো এক্সটার্নাল প্রেক্ষাপটে, অর্থাৎ সাবজেক্টের বাইরে যেটা এক্সিস্ট করে। যেমন আমরা বলতে পারি সোসাইটি, সোশ্যাল স্ট্রাকচার, কালচারাল ওরিয়েন্টেশনস, ইনস্টিটিউশনস, অর্গানাইজেশনস, এই যে মাল্টিপল ফ্যাক্টর যেগুলো সমাজের সাথে রিলেটেড, অর্থাৎ যেগুলো ব্যক্তির জীবনের বাইরে অবস্থান করে, এইটাকে আমরা বলবো বাহ্যিক প্রেক্ষাপট। সুতরাং সমাজতাত্ত্বিক তত্ত্বে একটা আমরা পেলাম ইন্টারনাল, আর একটা পাচ্ছি এক্সটার্নাল। এই যে দুটো প্রেক্ষাপট, এই দুটো প্রেক্ষাপট কিন্তু কম্বাইন হয়েই একটা থিওরির কনস্ট্রাকটিভ রূপ তৈরি করতে সহায়তা করে। সুতরাং আমরা খুব ভালো করে যদি দেখি, তাহলে কিন্তু দেখব যে যে কোনো সোশিওলজিক্যাল থিওরি বা সোশ্যাল প্রেক্ষাপটের সাথে কিভাবে যুক্ত হয়ে আছে, এবং পরিবেশের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ সোশ্যাল ওয়ার্ল্ড আমাদেরকে বিভিন্ন তথ্য সরবরাহ করে। ব্যক্তি তার যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো সংগ্রহ করে থাকে, সেগুলো কিন্তু সোশ্যাল ওয়ার্ল্ড থেকেই সংগ্রহ করে, এবং এটাই আমাদেরকে কিন্তু কি করে, আমাদেরকে রসদ সরবরাহ করে, ইনফরমেশনস প্রোভাইড করে। তাহলে এই যে মাল্টিপল টাইমে যে ইনফরমেশনস গুলো আমরা আউটার ওয়ার্ল্ড থেকে পাচ্ছি, এইটাকে আমরা ইন্টারনালি অবজার্ভ করার মধ্যে দিয়ে এবং সেটাকে নার্চার করার মধ্যে দিয়ে সেটাকে ফিগার আউট করার চেষ্টা করি। কারণ আমরা জানি তত্ত্ব তখনই গড়ে ওঠে যখন কোনো ঘটনা কনস্ট্যান্টলি ঘটছে, যখন কোনো ঘটনার এক্সিস্টেন্সটা র্যাপিডলি হতে থাকে, তখন আমরা সেটাকে একটা ফ্রেমে বাঁধতে চাই। তাহলে যে কোনো স্বাভাবিক, যে কোনো সাধারণ ঘটনা যেটা ধারাবাহিকতা রয়েছে, সেটাকে যখন কোনো স্ট্রাকচারে বেঁধে দেওয়ার যে পরিকল্পনা, সেটাই কিন্তু তত্ত্ব গঠনের প্রকৃতি বা চিত্রকে তুলে ধরে। তাই ইনিশিয়ালি আমরা কি পেলাম? ইনিশিয়ালি আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ইন্টারনাল প্রেক্ষাপট বা ইন্টারনাল অ্যাসপেক্ট, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে এবার আমরা একটু ডিটেলে দেখি কি কনটেক্সচুয়াল অ্যানালিসিস আমরা পাবো। অর্থাৎ ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, এই দুটোর কি কনটেক্সচুয়াল বিষয়বস্তু, যেটা আমরা একটু আলোচনা করছিলাম। যেমন ইন্টারনাল কনটেক্সটের মধ্যে আমরা কি পাবো? সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ যে থিঙ্কার, যে রিসার্চার, তার নিজস্ব মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট। আর কি পাবো? আর হচ্ছে তার আইডিওলজিক্যাল ওরিয়েন্টেশন, সমাজকে দেখার যে দৃষ্টিভঙ্গি। কারণ সমাজে প্রত্যেকটা ব্যক্তি সে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে সামাজিক প্রেক্ষাপটকে দেখে। অর্থাৎ সমাজের যে ধারাবাহিকতা, সমাজের যে চিত্র,
এটা প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ভিন্ন রূপে উপস্থাপিত হয়। সবাই কিন্তু একই রকম ভাবে সমাজের চিত্রকে তুলে ধরে না। কারণ এই যে মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট যেটা ব্যক্তি বিশেষে পৃথক হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ব্যক্তির কাছে সমাজটা কিভাবে ফুটে উঠছে, অর্থাৎ আমরা কোনো একটা পার্টিকুলার স্ট্যান্ড পয়েন্টে গিয়ে জেনারেল হওয়ার চেষ্টা করি, অর্থাৎ রুলস রেগুলেশনে ম্যাক্সিমাম সমাজের মানুষই কিন্তু কনফর্মিটি দেখানোর চেষ্টা করে। সুতরাং এইটাকে আমরা কোথায় রাখবো? এটাকে আমরা রাখবো আউটার কনটেক্সটে, অর্থাৎ যেখানে আমরা সমগ্র সমাজ, সামাজিক প্রেক্ষাপট, অর্থনীতি, রাজনীতি, পরিবেশ, পরিকাঠামো এইগুলোকে অন্তর্ভুক্ত করব, যেটা আমার কাছেও যেভাবে উপস্থাপিত হচ্ছে অন্যজনের কাছেও সেভাবে উপস্থাপিত হবে। আমি ইন্টারনালি কিভাবে সেটা দেখছি সেটা আমার ইন্টারনাল অ্যাসপেক্ট, কিন্তু যার উপস্থাপনা, আউটার যে এক্সপ্রেশন, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে সমানভাবে উপস্থাপিত হচ্ছে। তাহলে ব্যক্তির চোখে সমাজকে দেখার ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসপেক্ট এবং আউটার অ্যাসপেক্ট দুটোর মধ্যে কিন্তু কংক্রিট কোঅর্ডিনেশনটা প্রয়োজন রয়েছে। এই কংক্রিট কোঅর্ডিনেশনই কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ, সমাজ সম্বন্ধে থিওরি বিল্ড আপ করতে সহায়তা করে। এবার আমরা তো থিওরি কথা বলছি, তার ইনিশিয়ালি আমরা স্বাভাবিকভাবে এই পয়েন্টটা আমাদের মাথায় আসা উচিত যে তত্ত্বটা হট করতে চলে আসছে না, তার তত্ত্বের একটা হিস্টোরিক্যাল প্রেক্ষাপট রয়েছে। অর্থাৎ সোশিওলজিতে যখনই আমরা সোশিওলজিক্যাল ডেভেলপমেন্টের কথা ভাববো বা থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, তার একটু ফ্ল্যাশব্যাক আমাকে দেখতে হবে, মানে আমাকে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে যে কি করে এই সাবজেক্টটা ডেভেলপমেন্টটা হচ্ছে এবং এই থিওরিটিক্যাল পারসেপশন গুলো কিভাবে কংক্রিটাইজ রূপ নিচ্ছে বিভিন্ন থিঙ্কারের হাত ধরে। এর জন্য দুটো কনসেপচুয়াল ভিউ আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনস আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস। এই দুটো কিন্তু আমাদের সোশিওলজিক্যাল ওরিয়েন্টেশনে একটা থট প্রসেসকে ফিগার আউট করার চেষ্টা করে। কারণ সোশিওলজির যে জার্নি, এটা কিন্তু খুব স্মুথ ছিল না। আগাস্ট কোতের হাত ধরে সমাজতত্ত্ব যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে, সমাজতত্ত্ব যেভাবে উঠে এসেছে, তার যে জার্নি, এটা কিন্তু খুব সহজ ছিল না। এবং এই তার যে জার্নি, এই জার্নিতে এই দুটো হুইল ম্যাসিভ রোল প্লে করে। একটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনস আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস। আমরা জানি যে 1789 এ যে ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রান্সের যে সিনারিও, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে যে ম্যাসিভ চেঞ্জেস গুলো নিয়ে আসে ফ্রেঞ্চ রেভলিউশনের ফলে, সেই সময় যে মোনার্কিক্যাল স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সমাজের যে ডিসিপ্লিন, ফ্রান্সের যে ডিসিপ্লিন, সোশ্যাল স্ট্রাকচারটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এর থেকে সমাজকে এটা প্রপার ডিরেকশনস দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে উঠে আসছে। সেই সময়কার যে ফিলসফার, সেই সময়কার যে ইনিশিয়াল সোশিওলজিস্টরা, সেই সময়কার যে যে অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু সমাজের জন্য লড়ছে, সমাজকে প্রপার ডিরেকশনস দেওয়ার কথা ভাবছে। মন্টেস্কু, রুসো, আমরা এদের নাম বলবার পাবো। তারা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের ওরিয়েন্টেশনে নিজের অবদান রাখছে। ঠিক তার 1789 যেমন ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে, ঠিক 1798 কিন্তু তোমার আগস্ট কোতের জন্ম হচ্ছে। আমরা জানি আগস্ট কোত হচ্ছে ফাউন্ডিং ফাদার অফ সোশিওলজি। তাহলে এই যে কোতের হাত ধরে সোশিওলজি ডেভেলপমেন্ট এবং তার যে কনসেপচুয়াল ফ্রেম আউট, এইটা কিন্তু যখন উঠে আসছে, সেখানে কিন্তু কোত বারবার ফ্রেঞ্চ রেভলিউশনের প্রেক্ষাপটকে তুলে ধরছে। কারণ ফ্রেঞ্চ রেভলিউশন সেই একটা ট্রিগার এলিমেন্ট যেটা সোশিওলজির ডেভেলপমেন্টকে যেমন সহায়তা করেছিল, তেমনি সেই সময়ে কিন্তু তোমার সায়েন্টিফিক চিন্তা ভাবনা প্রায়োরিটি পেয়েছিল এবং একই সাথে তত্ত্ব গড়ে ওঠার যে সুচারু পদক্ষেপ, তার কিন্তু বিস্তার ঘটতে শুরু করে। ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে আমরা আরেকটা রেভলিউশন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু কোনো মারপিটের কথা বলছে না, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোনো যুদ্ধের কথা বলছে না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু বলতে চাইছে দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রি, ইনভেনশন অফ সাইন্টিফিক থট, অর্থাৎ মানুষের যে কৃষিভিত্তিক জীবনযাপন, সেটা কিন্তু ইকোনমি বেস, ইন্ডাস্ট্রি বেস জীবনযাপনে শিফট হচ্ছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি থ্রু প্রোডাকশনের যে ডেভেলপমেন্ট হচ্ছে, যার জন্য মানুষ কিন্তু গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হচ্ছে।
এই গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হওয়ার ফলে বা ইন্ডাস্ট্রি যেখানে বিল্ড আপ হয়েছে সেখানে চলে যাওয়ার ফলে গ্রামের যে পরিকাঠামো, কৃষি পরিকাঠামো, কৃষি উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আসছে, জনসংখ্যার ক্ষেত্রে পরিবর্তন আসছে, জব সেক্টরে পরিবর্তন আসছে, কমিউনিকেশন ফিল্ডে পরিবর্তন আসছে এবং সোশ্যাল থট প্রসেসে একটা রেভলিউশনারি চেঞ্জ চলে আসছে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুধুমাত্রই কিন্তু ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ঘটেছে এমন নয়। ইন্ডাস্ট্রি সোশ্যাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল প্রবলেম সমস্ত বিষয়গুলোকেই ট্রিগার করেছে। সুতরাং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে কিন্তু আমরা সোশিওলজি ডেভেলপমেন্টের একটা খুব স্ট্রং পয়েন্ট হিসাবে দেখব, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যে র্যাপিড চেঞ্জেস, যে র্যাপিড ডেভেলপমেন্ট, সোশ্যাল ইস্যুস গুলো উঠে আসে সেগুলোকে নিয়ে নার্চার করার জন্য সেই সময় বিভিন্ন থিঙ্কাররা উঠে আসছে, যেমন পুঁজিবাদের ডেভেলপমেন্টের জন্য কার্ল মার্কস সেক্ষেত্রে অবদান রাখছে, পরবর্তীকালে ম্যাক্স ওয়েবারের পারসেপশন এখানে ফুটে আসছে, দুর্খেমে কথা আমরা পাবো। এরা প্রত্যেকেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইম্প্যাক্ট সোসাইটির উপরে কিভাবে ম্যাসিভ চেঞ্জেস কে রিপ্রেজেন্ট করেছে এটাকে কিন্তু দেখার চেষ্টা করছে। অর্থাৎ তারা একটা থিওরিটিক্যাল কনস্ট্রাকশনস তৈরি করছে, সমাজের যে চিত্র, সমাজের যে পরিকাঠামো সেটা কিভাবে নতুন রূপ পাচ্ছে। আমরা হার্বার্ট স্পেন্সারের কথা বলতে পারি। হার্বার্ট স্পেন্সার কিন্তু কিভাবে যে লেজাসে ফেয়ারের কথা বলছে এবং হার্বার্ট স্পেন্সার অর্গানিসিজমের কথা বলছে, সমাজের যে র্যাপিড চেঞ্জেস, সমাজের যে পরিবর্তনগুলো হচ্ছে, সমাজের যে ডাবল কম্পাউন্ড ট্রিপল কম্পাউন্ডে সমাজের যে পরিবর্তন, এটা কিন্তু হার্বার্ট স্পেন্সারের তত্ত্বের মধ্যে দিয়ে ফুটে উঠছে। সুতরাং আমরা যখনই সোশিওলজিক্যাল থিওরি এবং তার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব তখন কিন্তু ডেফিনেটলি এই দুটো পয়েন্টকে মাথায় রাখবো, যেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কারণ এই দুটো হচ্ছে সেই ট্রিগার এলিমেন্ট যেটা কিন্তু সোশিওলজির ডেভেলপমেন্টে বা সোশিওলজিক্যাল থিওরির ডেভেলপমেন্টে অনেক বেশি অবদান রাখছে। তাহলে এই যে সোশিওলজিক্যাল থিওরি ডেভেলপমেন্টে যে বিপ্লবগুলো আমরা দেখছি, এটা ফ্রেঞ্চ রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমরা এই স্লাইডে দেখে নেব এই বিপ্লবগুলো বেসিক্যালি কি করেছিল, মানে কেন এই বিপ্লব দুটো সোশিওলজির ডেভেলপমেন্ট বা সোশিওলজিক্যাল থিওরির ডেভেলপমেন্টে একটা ম্যাসিভ অবদান রাখছে, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এই বিপ্লবগুলো কোন কোন প্রেক্ষাপটে পরিবর্তন নিয়ে আসে একটু দেখে নেব। সেটা কি হয়েছে, সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশনের ফলে আমরা কি দেখছি, আইন শৃঙ্খলার মধ্যে একটা পরিবর্তন আসে। কারণ আমরা জানি যে কোনো কোনো ম্যাসিভ মুভমেন্ট, ওয়ার ওরিয়েন্টেড সিচুয়েশনস যখনই হয় তখন কিন্তু যে এক্সিস্টিং রুলস এন্ড রেগুলেশনস থাকে এটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়, এবং যখনই এই এক্সিস্টিং রুলস এন্ড রেগুলেশনস ডিস্ট্রয় হয়ে যায় তার ফলে মানুষের কাছে কিন্তু প্রপার ওয়ে আউটটা তখন এটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। কারণ ওয়ার ওরিয়েন্টেড সিচুয়েশনে ইনিশিয়াল ফেজে যে এক্সিস্টিং রুলস এন্ড রেগুলেশন তখন আর কাজ করে না, কারণ অলরেডি সেটা ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তাহলে এই যে অ্যানোমিক সিচুয়েশনস তৈরি হয়, এই সিচুয়েশনস তৈরি হওয়ার ফলে সমাজের যে একটা সংকটের বাতাবরণ তৈরি হয়, এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য সেই সময় প্রচুর ফিলোসফার, থিঙ্কার, সোশিওলজিস্টরা নিজের অবদান রাখতে চাইছে। তারা কিন্তু সোসাইটিকে বা সোসাইটির ওয়ে অফ ডিরেকশনসকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছে এবং যেখানে সায়েন্স একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সুতরাং আমরা কি দেখবো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ফ্রেঞ্চ রেভলিউশনের ওরিয়েন্টেশন সাধারণত কি করে, আইন শৃঙ্খলায় পরিবর্তন নিয়ে আসে এবং তথাকথিতভাবে স্টেবল আইন শৃঙ্খলাকে ডিস্ট্রয় করে এবং তার জায়গায় নতুন আইন শৃঙ্খলার বিকাশ ঘটাচ্ছে। আর কি, কৃষি থেকে শিল্পভিত্তিক অর্থনীতির রূপান্তর। একটু আগে যেটা বলছিলাম যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়ে যাওয়ার ফলে আমরা কি দেখি, গ্রাম থেকে মানুষ শহরের দিকে ধাবিত হয় কাজের সময়। কারণ স্বাভাবিকভাবে কর্মক্ষেত্রে ফ্যাক্টরি মানে সেখানে কাজের অপরচুনিটি প্রচুর বেড়েছে, প্রচুর সংখ্যক মানুষ যখন কাজের সন্ধানে সেখানে যাবে তার মানে অর্থনৈতিক ফিল্ডে একটা র্যাপিড চেঞ্জেস আসবে। দ্বিতীয়ত, যে ব্যক্তিগুলো কাজের সন্ধানে সেখানে যাবে সেইখানে কিন্তু তারা আস্তে আস্তে বসতি স্থাপন করবে। বসতি স্থাপন করা মানেই সেই ফ্যাক্টরি সারাউন্ডিংসে বা তার পেরিফেরিতে আস্তে আস্তে জনবসতি বাড়বে এবং একটা শহর গড়ে ওঠার দিকে প্রবণতা সমাজ এগোচ্ছে।
এবং যখনই বসতি স্থাপন হয়ে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে অন্যান্য নেসেসিটি জিনিসপত্র তৈরি হবে, যেমন বাজার ঘাট, দোকান, রাস্তাঘাট। তারপরে ধরো মানুষজন যেখানে দীর্ঘদিন বসবাস করলে ফ্যামিলি কনস্ট্রাকশন তৈরি হবে, ফ্যামিলি গড়ে উঠবে। ফ্যামিলি গড়ে ওঠা মানেই ম্যারেজের মতো প্রতিষ্ঠান গড়ে উঠবে, আরো বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনস গড়ে উঠবে। সন্তানের পড়াশোনার জন্য এডুকেশনস, এবং টাকা পয়সা যেখানে আর্ন করে মানুষ তাকে রাখার জন্য ব্যাংক ব্যবস্থা। টাকা পয়সা যেহেতু হয়েছে আমরা চোর ডাকাতও আসবে ডেফিনেটলি, তার জন্য ক্রিমিনাল ক্রাইম ওরিয়েন্টেশন তৈরি হবে। আবার ক্রাইম যখন তার মানে সেটাকে কন্ট্রোল করার জন্য রুলস এন্ড রেগুলেশনস এর প্রয়োজন। তাহলে এইভাবে একটা একটা ফ্যাক্টরি, একটা নিউ এক্সপোজার কিন্তু অনেকগুলো প্যারামিটারকে ডেভেলপমেন্ট করে এবং একটা শহর গড়ে ওঠার জন্য একটা বড় পদক্ষেপ হিসেবে উঠে আসে। এবং এই যে শহরাঞ্চলের গড়ে ওঠা একটা ফ্যাক্টরিকে কেন্দ্র করে সেইখানকার যে অর্থনীতি ব্যবস্থা, সেটা কিন্তু কৃষিভিত্তিক নয়, সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেস বা সার্ভিস বেস তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতেই পারি ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে ইকোনমি হয়ে যাবে পুঁজিবাদ কেন্দ্রিক, অর্থাৎ পুঁজিবাদী অর্থনৈতিক পরিকাঠামো, যেটা কার্ল মার্কসের আলোচনায় ফুটে উঠছে। এবং এই যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা যেই গড়ে উঠবে, তার মানে ক্লাস গড়ে উঠলো, কংক্রিটাইজ ক্লাস স্ট্রাকচার। এক মার্কসের ভাষায় যদি আমরা বলি তাহলে একদল হচ্ছে সুপিরিয়র, একদল হচ্ছে ইনফিরিয়র। তাহলে সুপিরিয়রের কাজ হচ্ছে ইনফিরিয়রকে ডিটোরিয়েট করা, তাকে শোষণ করা, তারপরে অত্যাচার করা। আবার যেহেতু আমরা ফ্যাক্টরি সিস্টেমে কথা বলছিলাম, তাহলে ফ্যাক্টরি সিস্টেমের মধ্যে আমরা কি দেখব? ফ্যাক্টরি সিস্টেমে মালিক পক্ষের কাছ থেকে শ্রমিকদের দাবি দাবাগুলো আদায় করার জন্য সমাজে গড়ে উঠবে ট্রেড ইউনিয়ন। এবং ক্যাপিটালিজম যখনই ডেভেলপ করবে, তার মানেই হচ্ছে সোশ্যাল স্ট্রাকচারে র্যাপিড চেঞ্জ আসছে। কারণ ক্যাপিটালিজম ডেভেলপ করার সাথে সাথেই পুঁজির যে ডেভেলপমেন্ট, এবং সেখানে কিন্তু একটা কম্পিটিশন মার্কেট তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বলতেই পারি যে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে কাজে লাগিয়ে পুঁজি ব্যবস্থায় একটা পরিবর্তন আসছে। এবং এই যে নতুন নতুন চিন্তা ভাবনা এবং তার বিকাশ, এবং সেটাকে কেন্দ্র করে যে পরিবর্তনের প্রেক্ষাপট, এটা সেই সময়ে তাত্ত্বিকদেরকে ভাবিয়ে তোলে। এবং সেই সময়ের তাত্ত্বিকদের মধ্যে অন্যতম হচ্ছে কার্ল মার্কস, এমিল দুর্খেম এবং ম্যাক্স ওয়েবার। তারা কিন্তু সমাজের ডেভেলপমেন্টে অনেক তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এর পরের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সোশিওলজিক্যাল, সমাজতন্ত্রের উদ্ভব এবং এবং শিল্প বিপ্লব। দেখো, একটু আগে আমরা ফরাসি বিপ্লবের চিত্র রিপ্রেজেন্ট করলাম, যে ফরাসি বিপ্লব কিভাবে সেই সময়কার লিগাল স্ট্রাকচারকে ডিস্ট্রয় করে দেয়, মোনার্কিক্যাল স্ট্রাকচারকে ডিস্ট্রয় করে দেয়, কমনার্সদের ইম্পর্টেন্স বাড়তে শুরু করে। ঠিক তেমনই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি যেটা বলছিলাম আমরা, এটা কিন্তু কোনো মারপিট নয়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে ইন্ডাস্ট্রির ইনোভেশনস। অর্থাৎ সেই সময় ইউরোপিয়ান কান্ট্রিতে ফ্যাক্টরি সিস্টেমের যে ইভলভ, তার যে ইনভেনশন, সেটা সমাজের তো পরিবর্তন নিয়ে আসেই। ইনস্টিটিউশনাল ক্ষেত্রে পরিবর্তন যেমন নিয়ে আসে, তেমন ইকোনমিক ফিল্ডেও পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ একটা বৃহত্তর পরিবর্তন শিল্পের হাত ধরে ইউরোপিয়ান সোসাইটি ফেস করছে। আমরা যখন ইন্ডিয়ান সোসাইটি পড়বো, আলোচনা করব কিভাবে ইন্ডিয়ান সোসাইটি ইউরোপিয়ান কান্ট্রি থেকে পিছিয়ে যাচ্ছে। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ইন্ডাস্ট্রি ইউরোপিয়ান সোসাইটিকে অনেক বেশি করে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে নিয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা যে থিঙ্কারের নাম বড় করে আলোচনা করবো সেটা হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস বলছে যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এবং ক্যাপিটালিস্ট বেস যে প্রোডাকশনস, এটা হচ্ছে সমাজের শোষণ করার একটা বড় অস্ত্র। ক্যাপিটালিজম হচ্ছে শোষণের একটা সব থেকে বড় অস্ত্র, যেখানে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদীরা বা বুর্জুয়াইজরা কি করে, বুর্জুয়াইজরা প্রোলেতারিয়াতদেরকে শোষণ করে, অর্থাৎ বেশি কাজ করিয়ে কম পারিশ্রমিক প্রদান করে। এইটা কিন্তু কার্ল মার্কস তার সমাজতন্ত্রের আলোচনায় বলছে। কার্ল মার্কসের যদি আমরা সোশ্যাল চেঞ্জের থিওরি পড়ি, সেখানে কিন্তু কার্ল মার্কস সোশিয়ালিজমের কথা বলছে, সমাজতন্ত্রের কথা বলছে। তিনি বলছেন যে এমন একটা সময় আসবে যখন এই যে প্রত্যেকটা হ্যাভ আর হ্যাভ নট শ্রেণীর মধ্যেকার যে দ্বন্দ্ব, যেটা প্রত্যেকটা সমাজে আমরা পরিলক্ষিত হয়,
সেটা কিন্তু আস্তে আস্তে অবসান ঘটবে এবং সমাজতান্ত্রিক সমাজে মানুষের মধ্যে একটা ঐক্যতার পরিকাঠামো গড়ে উঠবে। তাহলে কার্ল মার্কস এই যে সোশিয়ালিজমের কথা বলছে, সমাজতন্ত্রের কথা বলছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রোলেতারিয়াতদের হাতে ক্ষমতা শিফট হয়ে যাওয়ার বিষয়, এটা কিন্তু কার্ল মার্কসের আলোচনায় ফুটে উঠছে। আর আমরা কি দেখব? আর আমরা দেখব শিল্প বিপ্লবের সাথে সাথে কি ডেভেলপ করছে, সেটা হচ্ছে নগরায়ন। নগর গড়ে উঠছে। আমরা একটু আগেই যেটা একটু আগে বললাম যে যেখানে ফ্যাক্টরি গড়ে উঠছে, ফ্যাক্টরিকে কেন্দ্র করে তার সারাউন্ডিংসে গড়ে উঠছে বসতি, এবং সেই বসতিটাই আস্তে আস্তে ফ্ল্যারিশ করতে করতে কোনো এক সময় একটা বড় শহর, তারপর নগর গড়ে ওঠে। আর কি? আর হচ্ছে যে আমরা টেকনোলজিক্যাল টুলস কে কথা বলবো। অর্থাৎ টেকনোলজিক্যাল টুলস, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ টুলস এর পরিবর্তন মানুষের কাজের গতি বাড়িয়ে দেয়। যেমন ধরো এই ক্লাসটা অনলাইন মিডিয়ামে হচ্ছে, অনলাইন মিডিয়ামে হচ্ছে, তার মানে টুলস কে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ টেকনোলজির যে হুবহু ব্যবহার, তার পেছনে টুলস এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একটা টেলিভিশন রয়েছে, একটা প্রপার চ্যানেল রয়েছে, ব্র্যান্ড উইথ কাজ করছে, তারপর তোমার প্রেজেন্টেশনের জন্য প্রপার স্লাইড কনস্ট্রাকশনস, প্রজেকশনের জন্য ক্যামেরা, এই যে মাল্টিপল ইউনিট, মাল্টিপল টুলস একসঙ্গে কম্বাইন হয়ে ক্লাসটাকে এক্সিকিউট করছে। আর কি বলছে? আর হচ্ছে রক্ষণশীল যে মধ্যযুগীয় চিন্তাধারা, এইটা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায়। মধ্যযুগীয় চিন্তাধারা যেখানে টেকনোলজিকে অস্বীকার করা হয়েছে, যেখানে সোশ্যাল ডেভেলপমেন্টকে অস্বীকার করা হয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে সমাজ থেকে মুছে যাচ্ছে। অর্থাৎ সেখানে তার জায়গায় কে নিচ্ছে? তার জায়গায় সাইন্টিফিক থট কিন্তু জায়গা করে নিচ্ছে। আমরা আরো কতগুলো জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে এনলাইটমেন্ট এবং কাউন্টার এনলাইটমেন্ট। এনলাইটমেন্টের আমরা কি পাই? এনলাইটমেন্ট সাধারণত এমন একটা আলোকায়নের চিত্রকে রিপ্রেজেন্ট করে যেখানে ব্যক্তির যে নলেজ, এই নলেজের এক্সপ্লোরেশন হবে। অর্থাৎ ব্যক্তির চিন্তা ভাবনা, তার থট প্রসেসের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং ব্যক্তি অনেক বেশি লজিক্যাল সাইন্টিফিক চিন্তা ভাবনায় নিজেকে মনোনিবেশ করতে পারবে। এটাকে আমরা কিভাবে দেখবো? এটাকে আমরা এনলাইটেন হিসাবে দেখবো। মানে এনলাইটেন্ড হওয়া, অর্থাৎ তার মধ্যে যেন নলেজের সঞ্চার হলো, সে তার কাছে প্রকৃত ট্রু নলেজ যেন সে সে অ্যাকুয়ার করলো, এনলাইটেন করলো নিজেকে। কোনো বিষয় সে তার কাছে অজানা ছিল, সে এনলাইটেন্ড করলো নিজেকে, অর্থাৎ সেই বিষয়টা সে নিজের মধ্যে অ্যাকুয়ার করলো। তাহলে এই যে এনলাইটেনমেন্ট প্রসেসটা, এটা সাধারণত বেসিক্যালি হচ্ছে না ইন্ডিভিজুয়াল প্রসেস। অর্থাৎ এটা ব্যক্তি কিভাবে তার নিজের বুদ্ধির বিকাশ ঘটাচ্ছে, এইটাকে আমরা এনলাইটেন্টের প্রেক্ষাপট থেকে দেখব। অর্থাৎ এই যে এনলাইটেন, এখানে ব্যক্তির মধ্যে কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়ার কথা বলছে? এক হচ্ছে বিজ্ঞান, দুই হচ্ছে প্রগতি, তিন হচ্ছে স্বাধীনতা। তাহলে এই যে ধরো এই জিনিসগুলো, এগুলো কিন্তু কি করছে? এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছে যে কিভাবে সোসাইটিতে এই প্রত্যেকটা জিনিস কিভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ এনলাইটেন ব্যক্তিকে কিভাবে সমাজমুখী করে এবং তার মধ্যে প্রকৃত যুক্তির বিকাশ ঘটায়। এই রকমই আমরা এনলাইটেন চিন্তা ভাবনার সাথে সংযুক্ত তার থেকে কিছু নাম দেখে নেব। এর মধ্যে আমরা ডেকার্টের কথা বলতে পারি, জন লকের কথা বলতে পারি। তারা কিন্তু ফরাসি সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে সমাজকে নতুন দিশা দেওয়ার কথা বলছে। তারা সমাজের যৌক্তিক চিত্রকে রিপ্রেজেন্ট করার কথা বলছে এবং সমাজকে তারা কি করতে চাইছে? সমাজকে তারা সঠিক পথে প্রদর্শন করানোর কথা ভাবছে। তারপরে যদি আমরা প্রেক্ষাপট দেখি, তাহলে সেটা আমরা এনলাইটেন্টের হাত ধরে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে কাউন্টার এনলাইটেন্ট। কাউন্টার এনলাইটমেন্টে আমরা কি দেখবো? দেখো, এনলাইটেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এনলাইটেন্টের ক্ষেত্রে আমরা দেখলাম ব্যক্তিগত চিন্তন শক্তির ডেভেলপমেন্ট। কিন্তু যখনই আমরা কাউন্টার এনলাইটমেন্টের কথা বলবো, কাউন্টার এনলাইটমেন্ট কিন্তু ফোকাস করে কালেকটিভ ওরিয়েন্টেশনস এর উপরে। অর্থাৎ কাউন্টার এনলাইটমেন্ট দেখায় যে ব্যক্তির তার যে সত্তার ডেভেলপমেন্ট, এটাই শুধুমাত্র একমাত্র গ্রাহ্য নয়,
তার সাথে আরো অনেকগুলো জিনিস রয়েছে, তার মধ্যে আমরা বলতে পারি সোসাইটি, কালচার, ট্র্যাডিশনস, সমাজ স্টেটাস কো, সমাজের যে ইউনিট, এই প্রত্যেকটা জিনিস একটার সঙ্গে একটা কাজ করে এবং এটা একটা কম্বাইন্ড ওয়েতে সমাজের চিত্রকে রিপ্রেজেন্ট করে। সুতরাং এনলাইটেন কিন্তু সবসময় যে সমাজের সঠিক চিত্রকে রিপ্রেজেন্ট করবে এমন নাও হতে পারে। তার প্রেক্ষাপটে আমরা আরেকটা জিনিস কি দেখে নেবো, সেটা হচ্ছে কাউন্টার এনলাইটেন্ড। এর পরের টপিকটা আমরা কি দেখবো, তাহলে আগেই দেখো আমরা বলছিলাম এনলাইটমেন্ট এবং কাউন্টার এনলাইটমেন্টের, সেটা হচ্ছে দুটো জিনিস আমরা বললাম, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে ব্যক্তি, আর এটা হচ্ছে সম্প্রদায় বা গোষ্ঠী, কালেকটিভিজম। এখানে আমরা দেখে নেব ব্যক্তি এবং সমাজ, ঠিক আছে, ব্যক্তি এবং কালেকটিভিটি এর মধ্যে কি কন্ট্রাডিকশনস কাজ করছে। তাহলে প্রথমেই আমরা যদি দেখে নিই, দুর্খেমকে যদি আবার সামনে রাখি, তাহলে দেখো যে তার দুর্খেমের আলোচনায় বারবার কিন্তু সমষ্টি কালেকটিভিটি ফুটে উঠছে, ব্যক্তি নয়। অর্থাৎ ব্যক্তি এবং সমাজ দুটোই যেহেতু সমাজের সাথে কানেক্টেড, মানে সব ব্যক্তি এবং সমাজ যেহেতু কানেক্টেড এবং সমাজের মধ্যে যে মাল্টিপল এলিমেন্টস গুলো রয়েছে, ইনস্টিটিউশনস রয়েছে, রুলস রেগুলেশনস, মেটেরিয়াল, নন মেটেরিয়াল, ট্যাঞ্জিবল, নন ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল, যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, এইগুলো কিন্তু সমাজের প্রাণকেন্দ্র এবং ব্যক্তি সবসময় এগুলোর সাথে কানেক্টেড থাকে। সুতরাং সমাজকে বোঝার গেলে ব্যক্তি যেমন প্রয়োজন, তেমনি সমাজের চিত্রকে ব্যক্তির অ্যাসপেক্ট থেকে দেখারও প্রয়োজন রয়েছে। দু নম্বর আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে যে সমাজ হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এক অবিচ্ছেদ্য প্রবাহ। অর্থাৎ সমাজের চিত্রের মধ্যে আমরা কি পাবো, সমাজের চিত্রের মধ্যে পাবো একটা স্বতঃস্ফূর্ত ধারাবাহিকতা। অর্থাৎ সমাজ কিন্তু হাফ কাজ করে হাফ বন্ধ করে এভাবে পসিবল নয়। হ্যাঁ, কারণ সমাজের একটা সুনির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে, সেটা আমরা আগাস্ট পোতের থিওরি পড়ি, সেটা আমরা মার্কসিয়ান থিওরি পড়ি, সেটা আমরা হার্বার্ট স্পেন্সারের পড়ি। থিওরি গুলো আমাদেরকে একটা জিনিস স্পষ্ট, বা দুর্খেমের থিওরি পড়ি, আমাদেরকে একটা স্পষ্ট চিত্রকে রিপ্রেজেন্ট করাচ্ছে, যেটা হচ্ছে যে ব্যক্তির যে প্রত্যাবর্তন, ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় তার যে ধারাবাহিকতা, তার যে জটিলতা, তার পেছনে রয়েছে সমাজে একটা নিগূঢ় পরিবর্তন, সেটা অতীত থেকে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে কনস্ট্যান্ট পরিবর্তন, এটা ব্যক্তির চরিত্র গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তিন নম্বর পয়েন্টটাতে বলছে সমাজের প্রতিটি অংশে একে অপরের পরিপূরক। তার মানে সমাজের প্রতিটি অংশ একে অপরের পরিপূরক কেন? কারণ হচ্ছে দেখো সিম্পল, সমাজে মাল্টিপল পার্টস রয়েছে, একটার সঙ্গে একটাকে বাদ দিয়ে আমরা কি করে আলোচনা করবো। ধরো আমরা এডুকেশনস এর কথা যদি বলি, তাহলে এডুকেশন, ধরো এই ক্লাসটা এডুকেটিভ ক্লাস, তাহলে এই ক্লাসটা বাস্তবায়িত হওয়ার জন্য কিন্তু ইন্টারনেটে লাগবে, একটা ল্যাপটপ আছে, একটা ওয়েব ক্যাম আছে, একটা মাল্টিপল বিভিন্ন স্ট্রাকচার প্রেজেন্টেশন আছে, মাল্টিপল জিনিসের কম্বিনেশনে একটা ক্লাসের এক্সিকিউশনস রয়েছে। তাহলে অল দ্য পার্টস আর কানেক্টেড, এটা কিন্তু তারা বলছে সমাজের আলোচনা প্রসঙ্গে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে যে প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড। সুতরাং একটাকে বাদ দিয়ে কিন্তু কখনোই আলোচনা সম্ভব নয়। সমাজকে বুঝতে হলে প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে বুঝতে হবে। 4 নম্বর পয়েন্ট কি বলছে, যে পরিবর্তন বনাম সামাজিক স্থিতিশীলতা ও স্থলবিন্যাস। অর্থাৎ সামাজিক যে স্থিতিশীলতা, অর্থাৎ আমরা যদি কোতের পারসেপশন দেখি, তাহলে সোশ্যাল স্ট্যাটিক্স এবং সোশ্যাল ডাইনামিক্স এর আমরা আলোচনা পাবো। অর্থাৎ সামাজিক স্থিতিশীলতা কিন্তু সমাজের যে স্টেটাস কো, এইটাকে বজায় রাখার কথা বলে। কিন্তু যখনই আমরা সামাজিক পরিবর্তনের কথা বলবো, সেই পরিবর্তন কিন্তু প্রোগ্রেসের কথা বলে। তাহলে এইখানে কিন্তু পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদেরকে বুঝতে হবে যে সমাজ এবং সমষ্টি এই দুটোই সমান গুরুত্ব পায়, সমান প্রাধান্য পায়, এবং এগুলোর ততটাই প্রাসঙ্গিকতা রয়েছে যেগুলো যেগুলো সমাজের তত্ত্ব গঠনের সহায়তা করে।
এরপরে আমরা যেহেতু বলছিলাম যে আগাস্ট কোতের তত্ত্বটার কথা বলছিলাম, আগাস্ট কোত এই যে সমাজের বিবর্তন, এই সমাজের বিবর্তনকে কিন্তু কোত তিনটে ধাপে ব্যাখ্যা করছেন। তাহলে এই যে তিনটে ধাপ কি কি, একটা হচ্ছে থিওলজিক্যাল, একটা হচ্ছে মেটাফিজিক্যাল এবং একটা হচ্ছে পজিটিভ স্টেজ। তাহলে এই যে কোত কিন্তু ইনিশিয়ালি তার যে সোশিওলজি, এটাকে কিন্তু প্রথমেই সোশিওলজি বলেননি, এটাকে তিনি প্রাথমিকভাবে সোশ্যাল ফিজিক্স বলেছিলেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কোত যে সময় বই লিখছেন সোশ্যাল ফিজিক্স, সেই সময়ে ইউরোপিয়ান কান্ট্রিতে আর একটা বই সেম নামে বেশ জনপ্রিয় ছিল, এটা হচ্ছে অ্যাডলফ। এই যে ধরো অ্যাডলফের কুইকলেট, মানে এই যে অ্যাডলফ কুইকলেট, তার যে সোশ্যাল ফিজিক্স, অ্যাডলফ কুইকলেটের সোশ্যাল ফিজিক্স আর কোতের সোশ্যাল ফিজিক্স, বই দুটোর নাম এক হয়ে যাচ্ছে। তাহলে মানুষের কাছে যাতে এই নাম সংক্রান্ত বিভ্রান্তি তৈরি না হয়, সেই জন্য কিন্তু কোত তার বইয়ের নামটা চেঞ্জ করে সেটাকে পরবর্তীকালে সোশিয়োলজি রাখেন। তাহলে এই সোশ্যাল যে পরিবর্তন, সোশ্যাল চেঞ্জের যে যে তিনটে স্তর কোত বলছেন, যেটা হচ্ছে থিওলজিক্যাল প্রথম স্তর, যেটা এক্সিস্ট করেছিল 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটা কোত বলছেন যে এই যে সময়কাল, এই সময়কালে মানুষের জীবন শৈলীতে যে বিষয়টা সব থেকে বেশি প্রাধান্য পেত, সেটা হচ্ছে রিলিজিয়ান। অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা, তার অস্তিত্ব, তার ঐতিহ্য, সবকিছুর পেছনে রিলিজিয়ানের যে একটা গুরুত্ব রয়েছে, এটা কিন্তু থিওলজিক্যাল স্টেজে কোত বোঝাতে চাইছে। এবং এই থিওলজিক্যাল স্টেজ তিনটে স্তরে বিভক্ত, একটা হচ্ছে ফেটিসিজম, একটা হচ্ছে পলিথিইজম, আর একটা হচ্ছে মোনোথিইজম। ফেটিস মানে কি? ফেটিস মানে হচ্ছে কোনো পবিত্র বস্তু আরাধনা করা। পলিথিইজম মানে আমরা বুঝি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাণ রয়েছে, অর্থাৎ অনেকগুলো দেবতা রয়েছে। থিয়া মানে দেবতা, অর্থাৎ অনেকগুলো দেবতা রয়েছে। আর মোনোথিইজম মানে হচ্ছে একটাই অলমাইটি। তাহলে এই যে ব্যাখ্যার, ধর্মীয় ব্যাখ্যার যে যে প্রত্যাবর্তন হচ্ছে, ধর্মীয় ব্যাখ্যার যে ধারাবাহিক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, প্রথমে যে ফেটিসিজম, অর্থাৎ প্রত্যেকটা বস্তুর জিনিসের মধ্যেই প্রাণের যে সঞ্চার রয়েছে, ফেটিস অর্থাৎ সেটাকে প্রাণ দেওয়া। সেই সময় প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাণের যে সঞ্চারের কথা মানুষ বলছে, সেইখান থেকে আস্তে আস্তে মানুষ ধর্মের পরিকাঠামো তৈরি করছে। অর্থাৎ যে জিনিসটা মানুষের কাছে অধরা, যে জিনিসটা মানুষের কাছে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল, সেটাই পরবর্তীকালে কিন্তু ধর্মের আকার নিয়ে নেয়। তাহলে এই যে তারপরে মানুষ বুঝতে পারে যে সমস্ত সর্বশক্তিমান একজনের রয়েছে, বাকিরা তার সমস্ত কাজ দেখাশোনা করে। গড বা অলমাইটি একটাই। সেটা বলছে কল দ্য থিওলজিক্যাল স্টেজ। এর পরের যে স্টেজটা কথা তিনি বলছেন 1300 থেকে 1800, এটা হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজ। মেটাফিজিক্যাল স্টেজ কি করছে? মেটাফিজিক্যাল স্টেজ সাধারণত একটা ট্রানজিশনাল ফেজ। মেটাফিজিক্যাল স্টেজে আগাস্ট কোত সেই ধরনের ল প্রিন্সিপালস এর কথা বলছে, যে যে ল প্রিন্সিপাল গুলো কি করে, ল অ্যান্ড প্রিন্সিপালস গুলো মানুষকে এটা বুঝতে সাহায্য করে যে প্রকৃতি কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে চলে, তার একটা নির্দিষ্ট লজ রয়েছে, একটা রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। অর্থাৎ প্রকৃতি তার লয়ের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু এখানে বলতে চাইছেন ডেভেলপ করছে। অর্থাৎ মেটাফিজিক্যাল স্টেজে মানুষের মধ্যে একটা মেটাফিজিক্যাল ওরিয়েন্টেশন, অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপালস এখানে প্রাধান্য পাচ্ছে। এটাকে বলছে ট্রানজিশন ফেজ। কারণ এই যে সবকিছুকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার যে প্রবণতা, এটাই কিন্তু পরবর্তীকালে পজিটিভ স্টেজে ডেভেলপ করে। সেজন্য কোত বলছে এটাকে ট্রানজিশনাল ফেজ, পজিটিভ স্টেজে যাওয়ার একটা পথ। এই যে পজিটিভ স্টেজ, এই পজিটিভ স্টেজের সময়কালটা কোত কি বলছে? 1800 থেকে বর্তমান যে সময়কাল। অর্থাৎ কোতের মতে আমরা এখন যে সমাজে আছি সেটা হচ্ছে হিসাব মতো পজিটিভ স্টেজ। এবং এটাকে তিনি কিভাবে দেখছেন? এই পজিটিভ স্টেজের মেন যে স্তম্ভ, যে নিভ, সেটাই হচ্ছে কিন্তু সায়েন্স বা বিজ্ঞান। তাহলে তিনি বলছেন যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, বৈজ্ঞানিক ঘটনা, এইটা কিন্তু খুব বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। কারণ হচ্ছে এইটা কোতের ব্যাখ্যার খুব তাৎপর্যপূর্ণ দিক। কোত থিওলজিক্যাল মেটাফিজিক্যাল স্টেজ তোমার
পজিটিভ স্টেজ। এরপরে আমরা দেখে নেব দুর্খেমের একটা পারসেপশন। দুর্খেমে আমরা সোশ্যাল ফ্যাক্ট দেখবো, ডিভিশন অফ লেবার আলোচনা করব, মেটেরিয়াল নন মেটেরিয়াল সোশ্যাল ফ্যাক্ট দেখবো। তাহলে এখানে দুর্খেমের সোশ্যাল ফ্যাক্টের কথা তিনি বলছেন, আর দুর্খেম তার যে সোশ্যাল ফ্যাক্টের কথা বলছেন, তিনি বলছেন যে সমাজ এক্সিস্ট করে ব্যক্তির বাইরে, অর্থাৎ ব্যক্তির দেখা উচিত এটাকে মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল অ্যাসপেক্টে, এবং ব্যক্তিকে কি করতে হবে, ব্যক্তিকে সেই ঘটনাগুলোকে অ্যাপলিটিক্যালি এবং আনবায়াসড ওয়েতে ব্যাখ্যা করতে হবে। দুর্খেমের এই যে প্রত্যেকটা স্টোরির একটা স্পেসিফিক সেকশনস, তার মানে কি, তার মানে ধরো এখানে ধরো স্লাইডটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে দুর্খেম তার সোশ্যাল ফ্যাক্টকে দেখাতে চাইছে মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল অ্যাসপেক্টে। মেটেরিয়াল কোনগুলো, যেগুলো সমাজে দৃশ্যমান, যেমন এখানে একটা গাছের এক্সাম্পলে আছে, যেমন গাছের হচ্ছে শেকড় বা কাণ্ড, যেটা আমাদের সমাজের হচ্ছে আমলাতন্ত্র, বিউরোক্রেটিক স্ট্রাকচার, আইন শৃঙ্খলা, এটা হচ্ছে সমাজে বেসিক্যালি মেটেরিয়ালিস্টিক ওরিয়েন্টেশনস বা উপাধি সোশ্যাল ফ্যাক্ট। আবার যখন আমরা নন মেটেরিয়াল সোশ্যাল ফ্যাক্টের কথা বলবো, নন মেটেরিয়াল সোশ্যাল ফ্যাক্ট কোনগুলো, সাধারণত আমরা দেখবো সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক প্রতিষ্ঠান, কালচার, এগুলো হচ্ছে নন মেটেরিয়াল। কালেকটিভ কনসাইন্স, এগুলো কিন্তু মেটেরিয়ালের সাথে কানেক্টেড, এবং এটা কিন্তু সমাজের সেই আউটার রিফ্লেকশনসটাকে এক্সিকিউট করছে, এটা ব্যক্তি তার ইন্টারনালি ভাবছে। দুর্খেম কিন্তু তার আলোচনায় মাথায় রাখতে হবে, বারবার কিন্তু সোসাইটিকে প্রায়োরিটি দিয়েছে, সোশ্যাল স্ট্রাকচারকে প্রায়োরিটি দিয়েছে, এটা সমাজের এক্সিস্টেন্স কিভাবে দাঁড়িয়ে রয়েছে সেটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। সুতরাং দুর্খেমের আলোচনায় সোশ্যাল ফ্যাক্ট এর ধারণা বারবার ফুটে উঠবে। এক্ষেত্রে এই স্লাইডে আমরা আরো কতগুলো জিনিস দেখবো, ডিভিশনস অফ লেবার। ডিভিশনস অফ লেবারের কনসেপ্টটা কিন্তু দুর্খেম দিচ্ছে। দুর্খেম কি বলছে, ডিভিশন মানে কি, খুব সিম্পল ভাবে যদি দেখি আমরা, ডিভিশন অফ লেবার, লেবার মানে হচ্ছে শ্রমকে ডিভাইড করে দেওয়া, অর্থাৎ ভেঙে দেওয়া, অনেকগুলো পার্টে ভেঙে দেওয়া। এটা পার্টে ভেঙে দিলে কি হবে, কাজটার দ্রুত গতি বেড়ে যাবে। কারণ হচ্ছে কোনো ব্যক্তিকে একটা পুরো কাজ করতে হচ্ছে না, একটা অংশমূলক কাজ, পার্টের কাজ করবে। ডিউ টু ইনভলভমেন্ট ইনটু দ্য পার্ট, সেই ব্যক্তির কিন্তু খুব কাজটা দ্রুততার সাথে হবে এবং তার মধ্যে একটা কোঅর্ডিনেশন কাজ করবে। অনেকগুলো ব্যক্তি যখন একসাথে কোনো কাজ করে, কাজটাকে ডিভাইড করে যখন সেটাকে এক্সিকিউট করে, তখন কিন্তু মাথায় রাখতে হবে সেই কাজগুলোর মধ্যে একটা প্রপার ব্যালেন্স কাজ। যেমন একটা এক্সাম্পল, যদি আমরা একটা পিকনিকের কথা ভাবি, তাহলে পিকনিকে যদি আমরা অর্গানাইজ করি, তাহলে পিকনিক অর্গানাইজ করলে কোনো একটা ব্যক্তির হাতে কিন্তু সমস্ত দায়িত্ব থাকে না, কারোর কাছে অপশনস থাকে, কেউ টাকা কালেক্ট করবে, কেউ ডেকোরেটরে মাল কালেক্ট করবে, কেউ ইউটেন্সিলস দেখবে, কেউ বাজার করবে। তা মাল্টিপল পিপল আর অ্যাসোসিয়েটেড ইন মাল্টিপল সেকশন, তাহলে প্রত্যেকটাকে নিয়ে কিন্তু একটা কমপ্লিট স্ট্রাকচার তৈরি হচ্ছে। সকলের সমান কন্ট্রিবিউশন কিন্তু এই পিকনিকটাকে এক্সিকিউট করার জন্য রেসপন্সিবল। সমাজও তাই। দুর্খেম বলছেন সমাজের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি দে আর ডুইং দেয়ার ওন টাস্ক, প্রত্যেকে কিন্তু নিজের নিজের কাজটাই করে, যেটাকে আমরা বলি ফাংশনালিজম। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কাজটা করে, প্রত্যেকটা ইনস্টিটিউশন, সোশ্যাল স্ট্রাকচার, প্রত্যেকে নিজের নিজের কাজটা করে। ডিউ টু দ্যাট, তার জন্য কিন্তু কি হয়, সমাজটা স্মুথলি রান করে, অর্থাৎ আমাদের একটা সোশ্যাল স্ট্যাটিক্স বা স্ট্যাটাস কো বজায় থাকে। তাহলে এইভাবে কিন্তু এমিল দুর্খেম তার ডিভিশনস অফ লেবারের চিত্রকে রিপ্রেজেন্ট করছেন।